কোনো সরঞ্জাম না কিনেই ভুয়া বিল ভাউচারের মাধ্যমে পুলিশ টেলিকমের 11 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। শুধু তাই নয়, এই দুর্নীতির খবর যেন ফাঁস না হয় সেজন্য খুন হতে হয়েছে পুলিশ টেলিকমের এক হিসেব সহকারীকে। আর এই খুনের কারণ অনুসন্ধান করতে গিয়ে বের হয়ে আসে পুলিশ টেলিকমের দুর্নীতি। বিস্তারিত আলমগীর স্বপনের রিপোর্টে। শুধু তাদের দুর্নীতির প্রতিবাদ করছে এই জন্য। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে নিহত পুলিশ টেলিকমের হিসাব বিভাগের সহকারী শামসুল হায়দার স্ত্রী লায়লা আরজুমান জানাচ্ছিলেন কিভাবে তার স্বামীকে ম্যানেজ করতে না পেরে খুন করা হয়েছে। টেলিকমের হিসাব শাখায় যোগ দেওয়ার পর হায়দার দেখতে পান কিভাবে এই বিভাগের প্রধান হিসাব কর্মকর্তার মাধ্যমে চলছে নানা অনিয়ম। উদ্ধার করেন ভুয়া বিলের কাগজ, কিন্তু এটাই যেন কাল হয়ে আসে তার জীবনে। তবে 4 বছরের বেশি সময় পেরোলেও এখনো এই খুনের মামলার বিচার কাজ চলছে। আসামিরা ম্যাজিস্ট্রেটের কাছে দুর্নীতি ও হত্যার অভিযোগ স্বীকার করলেও তারা এখন জামিনে রয়েছেন। ভয় ভীতি দেখাচ্ছেন নিহতের স্বজনদের। আমরা একদিন এই আত্মীয়ের বাসায় থাকি, তো আরেকদিন সেই আত্মীয়ের বাসায় থাকি। ওদের ভয়ে, খুনিদের ভয়ে, খুনিরা মাথা উঁচু করে ঘুরে বেড়াইতেছে আর আমরা প্রাণ ভয়ে পালাইতেছি। শামসুল হায়দারের খুনের ঘটনার সূত্র ধরে বেরিয়ে আসে পুলিশ টেলিকমের 11 কোটি টাকার দুর্নীতি। দুর্নীতি দমন কমিশনের তদন্তে জানা গেছে, প্রতিষ্ঠানটির সাবেক প্রধান হিসাব কর্মকর্তা আব্দুল লতিফ ও তার সহযোগীরা কোম্পানির মালামাল কেনার কোনো আদেশ ও বাজেট বরাদ্দ না থাকলেও ভুয়া বিল দাখিল করে। এভাবে তারা প্রতিষ্ঠিত একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে ভুয়া নাম, ঠিকানা ও ছবি ব্যবহার করে উত্তরা ব্যাংকের একটি শাখা থেকে 19টি চেকের মাধ্যমে টাকা তুলে আত্মসাৎ করে। আমাদেরকে দেখায়নি, কারণ এটা বলছে সিক্রেসি আউট হয়ে যাবে। সিভিল ওই আমরা তো সিভিলের স্টাফ, আমরা উনিও সিভিল, সিক্রেসি আউট হবে। এই জন্য আমাদের কিছু জড়াশোনার বাইরে সব ওনারা সিনিয়র অফিসাররা করছে, ডিএজি, এসপি ওনারা করছে। খোঁজ নিয়ে জানা গেছে টেলিকম দুর্নীতির মূল আসামি আব্দুল লতিফের খিলগাঁও সহ রাজধানীর কয়েকটি জায়গায় ফ্ল্যাট বাড়ি রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। তবে এ নিয়ে কথা বলতে গেলে তাকে বাসায় পাওয়া যায়নি। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠানটির প্রধান কর্মকর্তা আব্দুল লতিফ, হিসাব সহকারী হাফিজুল ইসলাম, এজি অফিসের সুপার আনোয়ার হোসেন, উত্তরা ব্যাংকের রাজউদ্দিন আহমেদ সহ 7 জনের বিরুদ্ধে যে মামলা করেছে তার তদন্ত এখনো চলছে। পুলিশ থেকেই একটা এফআইআর করা হয়েছে। সেই যেহেতু আমাদের দুর্নীতি দমন কমিশনের শিডিউলভুক্ত অপরাধ, এটা এখন তদন্ত হচ্ছে। কমিশন চেয়ারম্যান জানিয়েছেন, আসামিরা দুর্নীতির মাধ্যমে কিভাবে সম্পত্তির মালিক হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর তাদের সম্পত্তির হিসাবও চাওয়া হবে। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের 9টি ইউনিটের 5টি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে, ফলে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। এসব ইউনিট এত পুরনো যে সেগুলো আর নবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এই প্রকল্প এলাকায় নতুন 300 মেগাওয়াট ক্ষমতার আরেকটি প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। হবিগঞ্জ থেকে ফিরে মাহফুজ মিশুর রিপোর্ট, সাথে ছিলেন হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম, ক্যামেরা ছিলেন জহিরুল আলম রঞ্জু। 1968 সালে 58 একর জমির উপর 36 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3টি ইউনিট নিয়ে যাত্রা শুরু করে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র। পরের বছর যোগ হয় 15 মেগাওয়াট ক্ষমতার আরো 4টি ইউনিট। এসব ইউনিটের মেয়াদ ছিল 15 বছর। অনেক আগে মেয়াদ শেষ হলেও এগুলো আজও নবায়ন করা হয়নি, ফলে এসব ইউনিট এখন অকেজো। বর্তমানে 1969 সালে স্থাপিত 2টি ইউনিট থেকে 20 মেগাওয়াট এবং 2001 সালের 2টি ইউনিট থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে। এসব ইউনিটের উৎপাদন ক্ষমতাও সন্তোষজনক নয় বলে জানিয়েছেন এই কেন্দ্রের কর্মকর্তারা। এই মেশিনগুলো এখন আর বাজারে তৈরি হচ্ছে না, এর এফিসিয়েন্সি বাড়ানোর কোনো সুযোগ নেই। এখন যদি পুরোনো মেশিনগুলোকে মোর পাওয়ারের মানে স্ট্রাকচার ঠিক রেখে, আপনার বেসমেন্ট রেখে খরচ কমানোর জন্য পুরনগুলোকে তুলে ফেলবেন, বেশি এফিসিয়েন্সির মেশিন যদি ওই জায়গায় বসাতে পারেন, ওই মাপের মেশিন, তাহলে এটার এফিসিয়েন্সি আপনার বাড়বে। এসব ইউনিট নবায়নযোগ্য না হওয়ায় কেন্দ্রের ভেতরেই পিডিবি কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে আলাদা 300 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যাস ও অবকাঠামোর কোনো সমস্যা না থাকায় এ কাজটি অনেক সহজ হবে বলেও মনে করছেন পিডিবি চেয়ারম্যান। ওখানে ট্রান্সমিশন লাইন তৈরি করার কাজ চলতেছে। পেঞ্চুগঞ্জ থেকে বিবিআনা পর্যন্ত 230 কেভি, আর বিবিআনা থেকে যেটা বললাম ঢাকাতে 400 কেভি। তো এই ট্রান্সমিশন লাইনগুলো হয়ে গেলে একই সাথে এই পাওয়ার প্ল্যান্টটা যদি আসে, ফুয়েলের অ্যাডভান্টেজ আছে যে ওইখানে গ্যাস ফিল্ডের কাছে ওইটা, আর ওই এলাকায় এই মুহূর্তে গ্যাস আছে যেটা দিয়ে পাওয়ার প্ল্যান্ট ফিট করা যাবে।
এছাড়া এখানে চিমনি দিয়ে বের হওয়া গ্যাস বা ফ্লু গ্যাস দিয়ে আরো 35 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত অনুমোদন করেছে সরকার। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা। শিগগিরই 24 ঘন্টার একটি স্পোর্টস চ্যানেল চালুর আগ্রহের কথা জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান। স্পোর্টস ভিশন আয়োজিত খেলার ধারাভাষ্য ও উপস্থাপনার উপর 7 দিনের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। এ কোর্স নতুন ধারাভাষ্যকার তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। নাদিরা কেরারের রিপোর্ট। ক্রিকেট বা ফুটবল যত জনপ্রিয় খেলাই হোক না কেন, মাঠে বা ঘরে বসে তা উপভোগে ধারাভাষ্যের বিকল্প নেই। এক কথায় বলা চলে, ধারাভাষ্যকারের বর্ণনায় দর্শকদের কাছে খেলাটিকে প্রাণবন্ত করে তোলে। আণবিক শক্তি কমিশনে আয়োজিত 7 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে সে কথা উল্লেখ করে এটিএন বাংলার চেয়ারম্যান বলেন, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আরো নতুন নতুন ধারাভাষ্যকার তৈরি হওয়া জরুরি। এ সেক্টরে দীর্ঘদিনের শূন্যতা পূরণে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য ভাষ্যকার তৈরির উপরও জোর দেন তিনি। এ সময় নতুন একটি স্পোর্টস চ্যানেল চালুর পরিকল্পনার কথাও জানান এটিএন বাংলার চেয়ারম্যান। হামিদ ভাই, মিন্টু ভাই, তারা কিন্তু নিজের উদ্যোগেই সবার কাছে যে পরিচিতি তারা পেয়েছিলেন, তাদের পরে কি হবে, এই পথটা কিন্তু শূন্য হয়ে যাবে। আজকের এই প্রশিক্ষণে আমি বলবো যে আপনারা যারা পুরাতন যে কজন আছেন, প্রত্যেকেই নিজের উদ্যোগে নিজে উৎসাহিত হয়ে এদেরকে একটু ভালো করে প্রশিক্ষণ দিবেন বলে আমি আশা করি। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি একটি 24 আওয়ার্স স্পোর্টস চ্যানেল করার জন্য। সেই সময় আমরা সব রকম খেলা দেখাবো এবং সেই সময় সব রকম খেলা দেখাতে হলে 24 ঘন্টা যদি একটি চ্যানেলে খেলা দেখানো হয়, তাহলে আপনারা চিন্তা করে দেন যে কতগুলি ধারাভাষ্যক লাগবে। দেশে আয়োজিত আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের 6টি ইভেন্টে সকল শ্রেণীর দর্শকদের জন্য বাংলায় ধারাভাষ্যের উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান এটিএন বাংলার চেয়ারম্যান। এ সময় এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওদেশ আলী খান, বাংলাদেশ স্পোর্টস কমেন্ট্রেটর ফোরামের সভাপতি আলফাজউদ্দিন, এবি ব্যাংকের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী, স্পোর্টস ভিশনের চেয়ারম্যান সাইফুর রহমান ও প্রবীণ ধারাভাষ্যকার আব্দুল হামিদ বক্তব্য রাখেন। কোর্সের আহ্বায়ক ড অনুপম হোসেন জানান, ধারাবাহিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এবি ব্যাংকের সহায়তায় আয়োজিত প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলার 50 জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। এবারে অমর একুশে নিয়ে আমাদের বিশেষ আয়োজন 21 উৎসব। বাংলা একাডেমির বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিনই উৎসবমুখর হয়ে উঠছে ঢাকার শিল্প ও সংস্কৃতি অঙ্গন। নানা বয়সী নানা মানুষের পদচারণায় জমজমাট হয়ে উঠছে মেলা। শাহনাজ মনির রিপোর্ট। বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে বড় সাংস্কৃতিক সম্মিলন হিসেবেই বইমেলাকে চিহ্নিত করা হয়। এখন বলা হয়, অমর একুশের এই বইমেলা প্রাণের মেলা, জ্ঞানের মেলা বা মিলন মেলা। বইকে কেন্দ্র করে এই উৎসবের আমেজ লেগেছে ছোট বড় সকলের মধ্যে। যারা এখানে আসেন তারা এটাকে ঠিক পণ্য ক্রয়ের জন্য আসেন না। অন্য মেলাতে যেমন আনন্দ, বিনোদন, ক্রয় বিক্রয় এগুলো প্রাধান্য পায়, এখানে সেটা পায় না। সেজন্য এটাকে আমরা একটা উৎসব হিসেবে দেখবো, একটা জাতীয় উৎসব বলা যায়, যে সময়ে আমরা আমাদের বইয়ের প্রতি আগ্রহ, মাতৃভাষার প্রতি আগ্রহ এগুলোকে প্রকাশ করার সুযোগ পাই। বাংলা একাডেমির তথ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, আজকে মেলায় এসেছে 120টি নতুন বই। রবীন্দ্রনাথ ঠাকুরের 150 জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মেলা মঞ্চে আজকের আলোচনার বিষয় ছিল হার্বার্ট ও রবীন্দ্রনাথ। একই মঞ্চে সন্ধ্যায় একক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী সাদি মোহাম্মদ। শহীদ মিনারে আয়োজিত জাতীয় পথনাট্য উৎসবে পরিবেশিত হয় মুনির চৌধুরীর কালজয়ী নাটক কবর। আপনার সরকারি চাকরিটা সার্থক হয়েছে, ঠান্ডায় একেবারে আপনার পা শুদ্ধ কাঁপছে। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে বিভিন্ন মন্দিরে চুরির ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি হওয়ার রূপা ও স্বর্ণের 2টি চুরি সহ কাটার উদ্ধার করা হয়েছে। একই সাথে সুমন নামের এক চোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। পুলিশ জানায়, মন্দিরে চুরির সাথে সম্পৃক্ত অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যের অগণতান্ত্রিক দেশগুলোর বর্তমান অবস্থা টিকিয়ে রাখা কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। জার্মানির মিউনিখে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে মিশরের অস্থিতিশীলতা প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। হিলারি বলেন, অগণতান্ত্রিক সরকারকে অবশ্যই জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। এদিকে টানা বিক্ষোভের কারণে মিশরের ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রেসিডেন্ট হোসনি মোবারক মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন। আর মোবারকের পদত্যাগ দাবিতে কায়রোর তাহরির স্কোয়ারে বিক্ষোভকারীদের অবস্থান অব্যাহত রয়েছে। পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ